দেখো মধ্যমা নির্ণয়ের প্রশ্ন একটা, যে এখানে বলছে মধ্যমা নির্ণয় করতে। সাধারণত গ বিভাগে যে প্রশ্নগুলো আসে সেগুলোর সাথে একটার সাথে দুইটা অ্যাড করে দেয়, যেমন মধ্যমা এবং গড় নির্ণয় করে। একটা প্রশ্ন দিয়ে বলবে যেমন এখানে গণসংখ্যা আর শ্রেণী ব্যক্তি দুইটা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে মধ্যমা নির্ণয় করো। এখন দেখো মধ্যমা এবং গড় এরকম দুইটা আসে একসাথে নির্ণয় করতে বলা হয়। তো গড়ের গড় নির্ণয় সেটা আমি আগের ক্লাসে দেখাইছি, সেগুলো যারা না পারো গড়গুলো সেটা দেখে আসতে পারো প্রথম ভিডিওটা। তো এখন দেখো আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করবো। এখন মধ্যমা নির্ণয় যখন করব তখন দেখো এখানে আমার দেখতে হবে শ্রেণী ব্যক্তিটা কি রকম আছে, বহির্ভূত পদ্ধতি না অন্তর্ভুক্ত পদ্ধতি আছে। দেখো এইটা কিন্তু বহির্ভূত অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, যেমন 31 থেকে 40, তারপরটা অন্য একটা সংখ্যা দিয়ে শুরু হয়েছে। দেখো এখানে 31 থেকে 40 আছে, এরপরে 41 থেকে 50, অর্থাৎ এখানে কোন শ্রেণী ব্যক্তির যদি উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর বহির্ভূত পদ্ধতিটি কি, কোন শ্রেণীর সর্বোচ্চ সীমাটা পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন সীমাটা যদি সমান হয় তাহলে সেটা হবে বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ এখানে যদি আমি একটু তোমাকে দেখাই, যেমন এখানে 31 থেকে 40 পর্যন্ত আসলো না, এখন পরেরটা যদি আবার 40 থেকে মনে করো 50 শুরু হইলো, শেষ হইলো, ঠিক আছে। এরপরে 50 থেকে মনে করো আবার এই 50 থেকে শুরু হইলো আবার 60। তা দেখো এখানে এই যে সর্বোচ্চ যেটা আছে এখানেও কিন্তু সর্বনিম্ন সেটা একই যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হলো বহির্ভূত পদ্ধতি। এখানেও দেখো 40 আছে, পরেরটাও শুরু হয়েছে 40 থেকে, এই দুইটাই সমান, তার মানে এটা বহির্ভূত পদ্ধতি। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা 40 এটা 41 আছে, হ্যাঁ, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান যেটা সেটা আছে 40 এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান যেটা সেটা আছে 41, দুইটা আলাদা আছে, তার মানে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। আর অন্তর্ভুক্ত পদ্ধতি যখন হবে তখন কিন্তু তোমাকে সেটাকে আগে বহির্ভূত পদ্ধতি বানাইতে হবে। এখন বহির্ভূত পদ্ধতি কিভাবে বানাবো, প্রকৃত মান ব্যবহার করে। এখন প্রকৃত মানটা কিভাবে ব্যবহার করে, প্রকৃত মান হলো এই যে মানে এখান থেকে তুমি 0.5 কমাবা আর পরেরটার সাথে সেই 0.5টা যোগ করবা, তাহলে সেটা বহির্ভূত পদ্ধতি হয়ে যাবে। কিভাবে, দেখো এখানে আছে 31 থেকে 0.5 বিয়োগ করো, তাহলে এখানে কত আসবে, 30.5 আসবে, 30.5। সেই যে যতটুকু তুমি বিয়োগ করছো সেটা আবার পরবর্তীটার সাথে যোগ করো, তাহলে এখানে 40.5 আসবে। এখন দেখো এখানে আছে 41, তাহলে 41 থেকে 0.5 বিয়োগ করো, তাহলে কত আসবে, 41 থেকে 0.5 যদি বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে আসবে কত, 40.5 আসবে, ঠিক আছে। একই রকম যদি এখানে 50 এর সাথে আরো 0.5 যোগ করো তাহলে সেক্ষেত্রে আসবে 50.5 আসবে। এখন দেখো এটার জন্য একটা সূত্র আছে, সূত্র ব্যবহার করা লাগে না, কারণ সব ক্ষেত্রে এইটাই ব্যবহার করা হয়, 0.5 প্লাস এবং 0.5 বিয়োগ করা হয়। কিভাবে, আমি যখন নিম্ন সীমাটা বের করব তখন এখানে হবে d/2 মানে l প্লাস না l মাইনাস d/2, এটা যখন আমি নিম্ন সীমা বের করব, এরপর উচ্চ সীমা বের করার l মাইনাস d/2। এখন দেখো না এটার সাথে প্লাস, হ্যাঁ, যখন আমি এটা করব তখন এই d সবসময় 1 দ্বারা হয়, 1 সবসময় 1 দ্বারা হয়। কেন 1 দ্বারা হয়, দেখো এখানে 50 থেকে 51, 60 থেকে 61 কত আসলো, 40 থেকে 41 বিয়োগ করো 1 থাকবে, তারপর এখানে মনে করো কত আছে, আবার এই যে 60 থেকে 1 বিয়োগ করো, তার 60 থেকে 61 বিয়োগ করো কত থাকবে, একই থাকবে কিন্তু। তাহলে সেক্ষেত্রে এখানে সবসময় l মাইনাস 1/2 হয়, 1/2 মানে কত, l মাইনাস 0.5। আর এখন l কোনটা, l হইলে নিম্নবৃত্তি শ্রেণী যেটা, তার মানে এটা যদি 31 থাকে 31 মাইনাস 0.5 অর্থাৎ এখানে 30.5, এরকম প্রতিটার ক্ষেত্রেই করতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রকৃত মান, আর এই প্রকৃত মান বের করার জন্য এরকম ভাবে করতে হবে, আর তাহলে সেটা বহির্ভূত পদ্ধতি আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো 50.5, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা বিয়োগ করো, তাহলে এটা আসবে 50.5, তারপরে আসবে 60.5, তারপরে আসবে 60.5, তারপর 70.5, তারপরে আবার আসবে 70.5, 80.5, তারপরে আসবে 80.5, 90.5, তারপরটা আসবে 90.5, 100.5, এই যেটা। তাহলে যখন আমরা এই অঙ্কটা করব
এই যে এল আমরা ব্যবহার করব সেই এলটা কিন্তু প্রকৃত শ্রেণী থেকেই নিতে হবে। এখন এটার জন্য আমার আর একটা জিনিস প্রয়োজন। দেখো তুমি যখন মধ্যমা নির্ণয় করবা, মানে এখানে তোমার সারণীতে দেওয়া থাকবে শুধু দুইটা জিনিস। কি দেওয়া থাকবে? শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুইটাই শুধু দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। আর বাকিগুলো আমাদের বের করে নিতে হবে। যেমন এখানে প্রকৃত শ্রেণীটা আমি বের করে নিলাম, প্রকৃত মান। আর যদি এটা তোমার বহির্ভূত পদ্ধতিতেই থাকতো তাহলে আর এখানে প্রকৃত মানটা বের করতে হইতো না। এখন দেখো এখানে আমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? ক্রমযোজিত সংখ্যা বের করার জন্য তোমার এখানে যে সংখ্যাটা আছে প্রথমে সেটাই লিখতে হবে। যেমন তোমার এখানে 9 আছে, 9 লিখলাম। 9 এর পরে এই পরেরটা আবার যোগ হবে, 9 যোগ 13, তাহলে এখানে 22 আসলো। 22 এর সাথে আবার পরেরটা যোগ হবে, এটার সাথে এটা আবার প্লাস হবে, ঠিক আছে? 22 যোগ 16 38, এই 38 এর সাথে আবার পরেরটা যোগ হবে, 38 যোগ 20 58, 58 সাথে আবার পরেরটা যোগ হবে, এটা এটা যোগ করলে আসবে কত? যোগ 17 75, এই 75 এর সাথে আবার পরেরটা যোগ হবে, যোগ 11, মানে প্রথমটার সাথে পরেরটা এরকম ভাবে যোগ হবে 8 6, এটার সাথে আবার যোগ 6 92। এখন দেখো এইগুলো সব যোগ করলে 92 আসবে, এটা হলো আমার n। আচ্ছা, তাহলে আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা পেলাম, তারপরে প্রকৃত মানটাও পেলাম। এই তো এখন আমাদের সূত্রটা ব্যবহার করলে হবে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ডিভাইডেড fm ইনটু c। এখন দেখো তো এখানে আমার সূত্রটা কি? মধ্যমা, মধ্যমা m e দ্বারা প্রকাশ করা হয় l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইনটু ডিভাইডেড fm ইনটু c, এইটা ছিল আমার সূত্র। এখন এলটা কি? দেখো এল হলো আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী কিভাবে পাবো? n কে আমি 2 দিয়ে ভাগ করব। n কত? 92 আছে, এটা 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 46 আসবে। এখন এই 46টা দেখতে হবে আমার ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে আছে। এই যে 46 আমি পাইলাম, এটা ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে আছে? তাহলে দেখো এই 46টা এইখানে আছে 58 এর মধ্যে। কেন? কারণ এখানে দেখো 38 পর্যন্ত আছে সর্বোচ্চ, এখানে 22 আছে, তাহলে এখানে এই ঘরের মধ্যে আছে 23 থেকে 38 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে, ঠিক আছে? মানে 22 এর পরবর্তী থেকে 38 পর্যন্ত এটা আছে। তাহলে এই ঘরটা কত? 39 থেকে শুরু হবে। হ্যাঁ, 39 থেকে এখানে আছে 58 পর্যন্ত। তাহলে 39 থেকে 58 এর মধ্যে আমার 46 আছে, অর্থাৎ এইটাই হবে আমার মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা লাগবে। এখন দেখো যখন আমার প্রকৃত মান থাকবে সেইটা থেকেই কিন্তু আমার নিতে হবে। তাহলে এখানে আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা আসবে? এই যে এই শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 60.5। তাহলে দেখো আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 60.5। তাহলে আমি এল কত পাইলাম বলো তো? এল ইকুয়াল 60.5 পাইলাম এটা। এখন দেখো আমার আর কি প্রয়োজন? এফসি প্রয়োজন। এফসিটা কি? এই যে এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী আমার এইটা, তাহলে এর পূর্ববর্তী গণসংখ্যা আছে এইটা, ক্রমযোজিত গণসংখ্যা 38। তাহলে এখানে আমার কি এফসিটা আসবে 38। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো 38 তো পেলাম, এরপর আমার কি প্রয়োজন? এফএম প্রয়োজন। এফএমটা কি? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএমটা কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ দেখো আমার মধ্যক শ্রেণী কোনটা? 58, এই গড়। তাহলে এই গড়ের গণসংখ্যা আছে কোনটা? এই যেটা, ঠিক আছে? এটা হলো আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 20। তাহলে আমি এখানে এটা কত পাইলাম? এফ এম ইকুয়াল 20। আচ্ছা, এরপর লাগবে আমার সি কত? দেখো এখানে 30.5 থেকে 40.5 শ্রেণী ব্যবধান কত? বিয়োগ করো, 10 আসবে। তাহলে এখানে সি হলো 10। এই তো, এখন এখানে বসাই ক্যালকুলেশন করলে অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো এখন এল কত? এল পেলাম আমি 60.5 যোগ এন ডিভাইডেড 2, এখানে বের করছিলাম 46, তারপর মাইনাস এফসি কত? 38 ইন ডিভাইডেড এফএম কত? 20 ইনটু সি কত? 10। তো আমি এটা দিয়ে যদি এটা কাটি, 10 দিয়ে এটা কাটি, তাহলে এখানে 2 থাকবে। তারপর এখানে 60.5 প্লাস,
তাহলে এখানে 46 থেকে 38 বিয়োগ করলে 8 থাকবে নাকি? হ্যাঁ 46 38 40 46 8 8 থাকবে, আর এখানে থাকে 2, এটা দিয়ে এটা কাটো তাহলে এখানে 4, তাহলে এখানে 60 64.5, তাহলে এটা আসো 64.5। ঠিক আছে, তাহলে এইটাই ছিল অ্যানসার। এটা কি ছিল? মধ্যমা নির্ণয়। এই মধ্যমা নির্ণয়ে 3টে টাইপের অঙ্ক আসে, আর 3টে টাইপের অঙ্কই করানো হলো।